দেখুন, আমি তো প্রথম থেকেই বলছিলাম যে এই টেন্টেড লিস্টটা অনেক কম সংখ্যায় দিয়েছে। এটা 10,750 হবে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12। এবং এই পরীক্ষাতে রাজ্য সরকারের তরফ থেকে টেন্টেডদের চাকরি দেবেই। আমরাও লড়াই করছি যাতে টেন্টেডরা না পেয়ে যারা ফ্রেশার ক্যান্ডিডেট বা যারা জেনুইন ক্যান্ডিডেট এরা যাতে চাকরি পায়, সেই জন্য আমরা মামলাও করেছি। ফ্রেশাররা 100% বঞ্চিত। আমার ফ্রেশারদের জন্য খুব খারাপ লাগলো শুনে যে বেশ কিছু ফ্রেশার আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যারা 58, 59, 60 মানে অ্যাবভ 50 কেউ নম্বর পেয়েছেন, অ্যাবভ 45 নম্বর পেয়েছেন, এমনকি 60ও পাচ্ছেন অনেকে। তারা ইন্টারভিউতে এই 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য যেতে পারলেন না। এসএসসি অটোনমাস বডি, এসএসসি নিয়ন্ত্রিত হয় নবান্নতে। কেউ কিছু করার থাকলে করুক। কিসের অটোনমাস বডি? চেয়ারম্যানকে কে নিয়োগ? বিহার সরকার। চেয়ারম্যানকে কে নিয়োগ করে? উড়িষ্যা সরকার। দাদা, একেবারেই এসএসসির যে নতুন পরীক্ষা এবং ইন্টারভিউর যে তালিকা বেরোনো ফল প্রকাশের পরে, সেই তালিকা নিয়ে একাধিক জলগোলা হচ্ছে। একাধিক টেন্টেড ক্যান্ডিডেট যারা সেই 1806 জনের তালিকাতেও ছিল, সেই রকম এক দুটো নামও সেই ইন্টারভিউ লিস্টে পাওয়া যাচ্ছে, অভিজ্ঞতার 10 নম্বর সহ। কি বলবেন? দেখুন, আমি তো প্রথম থেকেই বলছিলাম যে এই টেন্টেড লিস্টটা অনেক কম সংখ্যায় দিয়েছে। এটা 10,750 হবে গ্রুপ সি, গ্রুপ ডি, 9, 10, 11, 12। এবং এই পরীক্ষাতে রাজ্য সরকারের তরফ থেকে টেন্টেডদের চাকরি দেবেই। আমরাও লড়াই করছি যাতে টেন্টেডরা না পেয়ে যারা ফ্রেশার ক্যান্ডিডেট বা যারা জেনুইন ক্যান্ডিডেট এরা যাতে চাকরি পায়, সেই জন্য আমরা মামলাও করেছি। দ্বিতীয় বিষয়টা হলো এই টিচিং এক্সপিরিয়েন্সটা, এটাও একটা বড় বলতে পারেন সরকারের তৈরি করে দেওয়া আইনে ঢোকানো, যাতে করে কিনা যেগুলো টেন্টেড ক্যান্ডিডেট 2016 এসএলএসটিতে তাদেরকে চাকরি দেওয়া যেতে পারে। এই জন্য এটা তৈরি করা হয়েছে। তো এর বিরুদ্ধেও আমরা লড়াই করছি এবং মামলা ফাইল অলরেডি হাইকোর্টে করেছি। সুপ্রিম কোর্টে যেহেতু 24 তারিখে আছে, সুপ্রিম কোর্ট কি বলে তার ওপর ভিত্তি করে আবার শুনানি কলকাতা হাইকোর্টে হবে। কারণ এখানে আরও একটা বিষয় আছে যে এই যে 10 নম্বরটা এটা কখন দেওয়া হবে। এরা 10 নম্বরটা রাজ্য সরকারের তরফ থেকে, বিশেষ করে যারা তৃণমূল কংগ্রেসের কাছের, তাদের জন্যই নিয়মটা করেছে যে 10 নম্বরটা একাডেমিক এবং রিটিনের সাথে অ্যাড হয়ে ইন্টারভিউতে যাবে। তাহলে কিছু টেন্টেড ক্যান্ডিডেটকে 10 নম্বরের এগিয়ে রাখা গেল। এই হিসাব করে আমরা এটাকেও চ্যালেঞ্জ করেছি হাইকোর্টে। সুপ্রিম কোর্টেও আবার 24 তারিখে শুনানি আছে। আমরা এটা নিয়েও লড়াই করব এবং আমরা এই সরকারের যে এই ধরনের নীতি, এর তীব্রতরভাবে যতদূর লড়াই করা সম্ভব আইনের মাধ্যমে আমরা সেটা করব। কিন্তু ফ্রেশাররা তো বঞ্চিত হচ্ছে। ফ্রেশাররা 100% বঞ্চিত। আমার ফ্রেশারদের জন্য খুব খারাপ লাগলো শুনে যে বেশ কিছু ফ্রেশার আমি বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখলাম যারা 58, 59, 60 মানে অ্যাবভ 50 কেউ নম্বর পেয়েছেন, অ্যাবভ 45 নম্বর পেয়েছেন, এমনকি 60ও পাচ্ছেন অনেকে। তারা ইন্টারভিউতে এই 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য যেতে পারলেন না। 10 নম্বর ইন্টারভিউতে যাওয়ার জন্য 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্স দিয়ে দেওয়ার জন্য, অ্যাড করে দেওয়ার জন্য তারা ইন্টারভিউতে বসতে ডাক পেলেন না। একটা লোককে আপনি চিন্তা করুন, কেউ 50-এ 60-এ 58 পাচ্ছে, 57 পাচ্ছে, 50-র ওপরে যত ফ্রেশার আছে, আমি তো 45-এর ওপরে যত ফ্রেশার আছে, শুধুমাত্র আপ টু 40 অবধি আমার যা মনে হচ্ছে, মানে টোটাল লিস্টটা আরও ভালো করে স্ক্যান করলে বুঝতে পারবো, এই 10 নম্বর দিয়ে দেওয়ার জন্য হাজার হাজার মানুষের সর্বনাশ হয়ে গেল। এইটা নিয়ে আমরা তীব্র থেকে তীব্রতর লড়াই করব সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্টে। তারপর দেখা যাক কি। আমি তো প্রথমেই বলেছি যে এই পরীক্ষাটা যা করেছে রাজ্য সরকার, যা পাপ করেছি, আমি খুশি হব যদি 10 বছর 12 বছর পর পুরোটা বাতিল না হয়। এবং এই যা পাপ করে গেল রাজ্য সরকার, আমরা আরও তীব্রতার সাথে লড়াই করব এবারে, যাতে বড় মাথাগুলো অ্যারেস্ট হয় এবং যারা যারা ক্যান্ডিডেট তাদের ভবিষ্যৎটা ধ্বংস না হয়ে যায়। আমরা লড়াই করব এটা নিয়ে। অলরেডি মামলা ফাইল হয়েছে। এই টিচিং এক্সপিরিয়েন্সটা এটা ইন্টারভিউর আগে দেওয়া যাবে না। এটা নিয়ে তাই লেখা রয়েছে। দেখুন, গ্যাজেটের মানে তো যে কেউ যা খুশি করতে পারে। গ্যাজেটটাকে চ্যালেঞ্জও করা যায়।
গ্যাজেটটাকে চ্যালেঞ্জও করা যায়। এটা প্রি ইন্টেন্ডেড গ্যাজেট হয়েছে, আমি বলছি প্রি ইন্টেন্ডেড গ্যাজেট হয়েছে এই কারণে, ভারতবর্ষে যেমন অনেক কিছু জুডিশিয়ারি তাদের প্রিন্সিপালে নিয়ে এসে, যেরকম কাগজে চিঠি লিখে চিফ জাস্টিসকে দিয়ে সেটাও একটা রিট পিটিশন হিসেবে সুপ্রিম কোর্ট ট্রিট করেছে। এই উদাহরণও ভারতবর্ষের বিচার ব্যবস্থায় আছে, তার জন্য ফর্মাল পিটিশন করতে হয়নি, সেটা বিশেষ কারণবশত একটা চিঠিকেও সুপ্রিম কোর্ট রিট পিটিশন হিসেবে ট্রিট করেছে, ভারতবর্ষের ইতিহাসে আছে। আমি বলছি এই গ্যাজেটটাই তৈরি করা হয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের চাকরিতে বহাল রাখার জন্য, এই নিয়ে আমরা মামলাটা করব। এবং এদেরকে বাদ দিয়ে যারা যোগ্য এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট এদেরকে নেওয়ার জন্যই কিন্তু আমরা লড়াইটা করব। এবং আরও আপনাকে বলি, এই যে টিচিং এক্সপিরিয়েন্স, আপনি একটা কথা বলুন তো, যারা প্রাইভেট স্কুলের টিচার তারা পাবে না কেন 10 নম্বর? যোগ হওয়া উচিত ছিল ইন্টারভিউয়ের পরে, আগে যোগ করছে, কারণ টেন্টেডগুলোকে ঢোকাতে হবে। এই ইন্টেনশন নিয়েই আমরা মামলা করব, এই ইন্টেনশন নিয়েই এই গেজেট তৈরি করা হয়েছে। যারা ফ্রেশার্স তাদের সম্পূর্ণ পরীক্ষার নাম্বারই ছিল শত, তাদের কাট অফ যাচ্ছে 76। একটা ফ্রেশারের বয়স হচ্ছে হলো 32, 33, 35, সে 40, 45, 50, 60 নম্বর পেয়েও সে চান্স পেল না। আর এসএসসি 10 বছরের মধ্যে হবে না। আর হবে না, 5-7 বছরে তো হবেই না। তার মানে একটা জেনারেশন আরেক জেনারেশন ধ্বংস হয়ে গেল। আমাদের লড়াইটা, আমাদের প্রতিবাদটা এইখান থেকে। এই যে অভিজ্ঞতার নাম্বার, আমরা যে ইন্টারভিউ তালিকা দেখতে পেলাম সেখানে বেশ কিছু জনের দেখা যাচ্ছে যে সেই এক্সপিরিয়েন্স নাম্বার, তাদের যে বয়স অনুযায়ী, যে ডেট অফ বার্থ অনুযায়ী সেই এক্সপিরিয়েন্স নাম্বার তো তাদের পাওয়ার কথাই না, কারণ কি 2016 তাদের বয়সে হয়নি পরীক্ষা দেওয়া। এই পরীক্ষাতে এই যে পাশ করিয়েছে, এই পুরোটাই একটা ক্যামোফ্লেজ তৈরি করা, নবান্নের তৈরি করে দেওয়া লিস্ট। এটা এসএসসির লিস্ট নয়, কারণ বেশ কিছু জেনুইন ক্যান্ডিডেট কিন্তু আবারও এই লিস্টে এসেছে। এসএসসি তো আমাদের যেটা এসএসসি অটোনমাস বডি, এসএসসি নিয়ন্ত্রিত হয় নবান্ন থেকে। কেউ কিছু করার থাকলে করুক। কিসের অটোনমাস বডি? চেয়ারম্যানকে কে নিয়োগ করে? বিহার সরকার। চেয়ারম্যানকে কে নিয়োগ করে? উড়িষ্যা সরকার। চেয়ারম্যানকে কে নিয়োগ করে? কার রেকমেন্ডেশনে নিয়োগ হয়? কেন্দ্রীয় সরকার। কি করে অটোনমাস বডি? বলছেনই বা কি করে অটোনমাস বডি? তো তৃণমূল অটোনমাস বডি। ওই তৃণমূল বলছে তো। কিসের অটোনমাস বডি? ওর অটোনমি কিছু আছে? বাম আমলে অটোনমি ছিল, বাম আমলে এসএসসি তৈরি হয়েছে, তার অটোনমি ছিল। কিসের অটোনমাস বডি? আমাদের লড়াইটা এটাই, যারা যারা কিনা প্রাইভেট স্কুলে চাকরি করেছে। দেখুন, একটা প্রাইভেট স্কুলে যারা পড়াচ্ছেন, প্রতিটা স্কুলকে রাজ্য সরকারের তরফ থেকে নো অবজেকশন দেওয়া হয়, নইলে কোনো আইসিএসসি বা সিবিএসসি বা ইন্টারন্যাশনাল বোর্ডের স্কুল পশ্চিমবাংলায় তারা স্কুল চালাতে পারবে না। তাহলে যে স্কুলকে রাজ্য সরকার নো অবজেকশন দিচ্ছে, সে প্রাইভেট হতে পারে, গভর্নমেন্ট হতে পারে, এমনকি ফোর্ট উইলিয়াম স্কুল, কেন্দ্রীয় বিদ্যালয় ফোর্ট উইলিয়াম, গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টের স্কুল, তাকেও যেমন নো অবজেকশন দিচ্ছে রাজ্য সরকার, আবার কোনো প্রাইভেট স্কুল যেগুলো আছে সারা পশ্চিমবাংলা জুড়ে, তাকেও রাজ্য সরকারের তরফ থেকে নো অবজেকশন দেওয়া হয়। যদি এই নো অবজেকশন কোনো স্কুল না পায়, সে পশ্চিমবাংলায় স্কুল চালাতে পারবে না। সে আইসিএসসি হোক, যাই প্রাইভেট স্কুল হোক, সিবিএসসি হোক, প্রাইভেট গভর্নমেন্ট যাই হোক না কেন। তাহলে তাদের এক্সপিরিয়েন্স আর 2016 সালে যে টেন্টেডগুলোর এক্সপিরিয়েন্স, কোনটা বেটার? আমি তো সাধারণ মানুষের কাছেই প্রশ্ন করব, টেন্টেডদের এক্সপিরিয়েন্স বেটার নাকি প্রাইভেট স্কুলে যারা দীর্ঘদিন চাকরি করছেন, একটা রেকগনাইজড স্কুলে, আবারও বলছি, যে স্কুলের পশ্চিমবঙ্গ সরকারের রেকগনিশন আছে বা নো অবজেকশন আছে, আইসিএসসি সিবিএসসি হলে নো অবজেকশন হবে, বা ইন্টারন্যাশনাল বোর্ড হলে নো অবজেকশন হবে, তাদের টিচার বেটার সরকারি চাকরির জন্য? তো মানুষের কাছেই প্রশ্ন আমার। এটা আর তো কোনো আইনজীবী হিসাবে তো আমি এটা বলছি না, আমি নর্মাল ক্ষেত্রেই, তাই জন্য এটা নিয়ে লড়াই। এবং যারা ফ্রেশার ক্যান্ডিডেট, আমার এত খারাপ লাগলো যে একটা লোক 57, 58, 59, 60, মানে 40-এর ওপর থেকেই ফ্রেশাররা অন্তত চাকরি পাক বা না পাক, ফ্রেশাররা অন্তত ইন্টারভিউতে যেত 40-এর ওপর কি 45-এর ওপরে পেলেই।
তারপর ইন্টারভিউতে কি হবে, টিচিং এক্সপিরিয়েন্স অ্যাড হবে কি হবে না সেটা পরের কথা। প্রথমেই তাদেরকে কেটে বাদ দিয়ে দেওয়া হলো, প্রাইভেট স্কুলের টিচারদেরকে প্রথমেই কেটে বাদ দিয়ে দেওয়া হলো, প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল, তাদেরকে প্রথমেই কেটে বাদ দিয়ে, স্কুল ম্যানেজিং কমিটি দ্বারা অ্যাপয়েন্টেড একজন ধরুন টিচার আছে সরকারি স্কুলে, সুপ্রিম কোর্টের বিভিন্ন হাইকোর্টের জাজমেন্ট আছে, টিচিং এক্সপিরিয়েন্স, সে তো পার্মানেন্ট হওয়ার জন্য বলছে না, সে তো রেগুলারাইজেশন ক্লেম করছে না, টিচিং এক্সপিরিয়েন্স, যে 10 বছর পড়িয়েছে তার এক্সপিরিয়েন্সটা জলে চলে গেল, তাহলে আপনি রাখলেন কেন? তাহলে আপনি স্কুলগুলোকে নো অবজেকশন দিলেন কেন? এই টিচারগুলোর কোনো মূল্য নেই? যত তৃণমূলের নেতা আছে তাদেরকে গিয়ে গিয়ে প্রশ্ন করুন যে আপনার ছেলেকে বা মেয়েকে সরকারি স্কুলে আপনি দেন, প্রাইভেট স্কুলে দেন? তাহলে এই প্রাইভেট স্কুলের টিচারগুলো, এদের টিচিং এক্সপিরিয়েন্সের স্কুল সার্ভিস কমিশনে কোনো মূল্য নেই, এইটা কি করে সম্ভব? এটা নিয়ে লড়াই করতে হবে। নিজেদের ছেলেমেয়েগুলো তো কেউ প্রাইভেট স্কুলে পড়ে না, সব তো এই গভর্নমেন্ট স্কুলে পড়ে না, সব প্রাইভেট স্কুলে পড়ে। তাহলে এই টিচারগুলো যেগুলো আপনাদের ছেলে মেয়েকে পড়াচ্ছে, তৃণমূলের নেতাদের ছেলে মেয়েকে পড়াচ্ছে, বিভিন্ন স্কুলে আছে, বিভিন্ন প্রাইভেট স্কুলের টিচার আছে, তা সেই এক্সপিরিয়েন্সটা স্কুল সার্ভিস কমিশনে তার কোনো মূল্য থাকবে না? তারা শুধু সরকারি চাকরি করে না বলে তার এক্সপিরিয়েন্সের মূল্য থাকবে না? এইটা কি করে মেনে নেওয়া সম্ভব? এই আইনটাই তৈরি করেছে প্রি ইন্টেন্ডেড ওয়েতে। আসবে ভারতবর্ষের পশ্চিমবাংলার ইতিহাসে যেমন 26,000 চাকরি গেছে, এটা কেউ কোনোদিন ভাবেনি। আর আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি এই 2025 SLST রুলটাই তৈরি করা হয়েছে, প্রি ইন্টেন্ডেড ভাবেই এই রুলটা তৈরি করা হয়েছে, যাতে টেন্টেড ক্যান্ডিডেটরা চাকরি পায়। কারণ টেন্টেড ক্যান্ডিডেটরা কিন্তু সমস্ত টেন্টেড ক্যান্ডিডেট অ্যাপ্লাই করে দিয়েছিল, কাউকে রাজ্য সরকার বাদ দেয়নি। সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনের পরে তারা একটা অংশ বাদ গেছে, পুরোটা যায়নি, কিন্তু সেই একটা অংশেরও তো কিছু কিছু নাম আমরা সেই এসে গেছে। কারণ এসে গেছে, এগুলো সব পয়সা খেয়ে তুলেছে, এগুলো তৃণমূল পয়সা খেয়ে নাম তুলিয়েছে, আমি বলছি তো। এবং আমি আপনাকে বলছি এই যে করছে, আমরা এগুলো ট্র্যাক রাখছি এই জন্য, কারণ এগুলো হলো প্রি ইন্টেন্ডেড। এই আইনটাকে তৈরি করা হয়েছে এটা প্রমাণ করার জন্য। আগামী দিনে দেখুন বিচার ব্যবস্থা যখন বিচার করে তখন তারা গুড ইন্টেনশন নিয়ে করে, যখন ননস্টপ যখন এগুলো হতে থাকবে না, পরপর সিরিজ অফ ইনসিডেন্টস, তারপরে আমি দেখব তৃণমূলের নেতাগুলো কি করে আর কত তারা করতে পারে। আমরা জেনুইন ক্যান্ডিডেট, প্রাইভেট স্কুলের টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, তাদের এক্সপিরিয়েন্স, ফ্রেশার ক্যান্ডিডেট যারা এই 57, 58 আছে, তাদের নিয়ে তো লড়াই করতেই হবে। তারা তো সত্যি জেনুইনলি নম্বর, একটা 60 নম্বরের কম্পিটিটিভ এক্সামে কেউ যদি 60-এ 60 পেয়ে ইন্টারভিউতে না যেতে পারে, 60-এ 50 পেয়ে ইন্টারভিউ, 45 পেয়ে, সে চাকরি পাবে কি পাবে না সেটা পরের প্রশ্ন। কিন্তু সে যদি ইন্টারভিউ স্টেজেই কেটে যায়, তাহলে শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গাতে যাচ্ছে? শিক্ষা ব্যবস্থাটা কোন জায়গাতে যাচ্ছে? দাদা একেবারেই শেষ প্রশ্ন, যে কারণে 2016 প্যানেল বাতিল হলো, দাগি এবং যারা মানে টাকা দিয়ে চাকরি পায়নি, স্বচ্ছতার সাথে চাকরি পেয়েছে, মিশে যাওয়ার কারণেই 2016 প্যানেল ক্যান্সেল হলো। এইবারের 2025-এর যে পরীক্ষা, একবারও তো ঠিক একই জিনিস দেখা যাচ্ছে, দাগিরাও তো পরীক্ষা রয়েছে, যদি আবার প্যানেল ক্যান্সেল হয়? বাজার থেকে টাকা তুলে রেখে দিয়েছে তৃণমূল। প্যানেল ক্যান্সেল হলে দায় কার? না না, আমি বলছি তো, বাজার থেকে টাকা তুলে রেখে দিয়েছে। দাগিদের যদি ঢোকাতে না পারে, দাগিরা মুখ খুলে দেবে। তাই জন্য দেখবেন না মুখ্যমন্ত্রী বলছে যে গ্রুপ সি, গ্রুপ ডিতে যারা দাগি আছে তাদেরকে আমি অন্য জায়গায় চাকরি দিয়ে দেবো, যদি এবারে চাকরি না আসে প্ল্যান এ, প্ল্যান বি, অন্য জায়গায় ব্যাকডোর দিয়ে চাকরি দিয়ে দেবো, অন্য ডিপার্টমেন্টে আমি চাকরি করিয়ে দেবো, যদি টিচার না হয় গ্রুপ সিতে দিয়ে দেবো। এইসব কথাগুলো যেগুলো প্লাস মাইনাস করে যে মুখ্যমন্ত্রী বলছেন না, এদেরকে আশ্বস্ত করে রেখেছে। সব থেকে যেটা গন্ডগোল, যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করে রেখেছে কিচ্ছু হবে না, তাই জন্য তারা হাইকোর্টে মামলা করতে আসেননি। এই যে এখন অনেককে আশ্বস্ত করে রেখেছে, কিচ্ছু করবেন না, বাড়িতে বসে থাকুন, আমরা সব ব্যবস্থা করে দেবো। এই যে আশ্বস্তটা করে রেখেছে, যারা ফ্রড হয়, বেসিক ফ্রড হয়, তারা কিন্তু সবসময় আশ্বস্ত করে যায়।
এটা তাদের নেচার। আমরা কোনো আশ্বস্ত করছি না, আমরা লড়াই করব। আমরা মানুষকে আশ্বস্ত করি না, আমরা মানুষকে নিয়ে লড়াই করতে চাই। সে আইনি লড়াই হতে পারে, কোনো ব্যক্তি তিনি মাঠে ময়দানে লড়াই করতে পারেন, যেখানেই যাব আমরা লড়াই করব। ফলের আশা করে কোনো করি না আমরা, কিন্তু লড়াইটা আমরা ছেড়ে আসবো না। এই যে টিচিং এক্সপিরিয়েন্স নিয়ে ফ্রেশার ক্যান্ডিডেটদের নিয়ে যে মামলা শুরু হয়েছে, এই মামলার জল অনেক দূরই গড়াবে। বিচার ব্যবস্থা প্রসেসটা দেখুন, খুব ফাস্ট প্রসেস নয়, কারণ সরকার আসবে, সুপ্রিম কোর্ট হবে, হবে, খুব ফাস্ট প্রসেস নয়। কিন্তু একটা মানুষের যদি 30 বা 32 বছর বয়সে গিয়ে তিনি কেটে যান, তার নাম 40, 50, 60 নম্বর পেয়ে তিনি যদি ইন্টারভিউতেই যেতে না পারেন, এই টিচিং এক্সপিরিয়েন্সের 10 নম্বর অ্যাড করে দেওয়ার জন্য, তাহলে তো জীবনটাই শেষ হয়ে গেল। সে তো আগামী 5 বছরে, আপনিও জানেন, আমিও জানি, ওরাও জানে, মমতা ব্যানার্জিও জানে, ভাইপো জানে, সবাই জানে যে আর পরীক্ষা 5-7 বছরে কিচ্ছু হবে না। তাও এটা, এই পরীক্ষাটাও হতো না, এটা সুপ্রিম কোর্ট রায় দিয়েছে বলে পরীক্ষা হয়েছে। সেই পরীক্ষার এই অবস্থা চিন্তা করতে পারছেন? একটা আমাদের পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থার কোন জায়গায় এটা পৌঁছে গিয়েছে। আর যারা তৃণমূল করে তারা তো গর্ব করে এটাকেই সব থেকে ভালো জিনিস বলে বেড়াবে, তাদের এটা বিষয়। এই জায়গা থেকে সারা পশ্চিমবাংলাকে ঘুরে দাঁড়াতে হবে। শুধু শিক্ষা ব্যবস্থা না, আপনি স্বাস্থ্য ব্যবস্থা যান, ট্রান্সপোর্ট ব্যবস্থা যান। পশ্চিমবঙ্গ সরকারের মধ্যে যতগুলো ডিপার্টমেন্ট আছে, যেটা পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত হচ্ছে তৃণমূল কংগ্রেস দ্বারা, যে কটা ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে আপনি যান, এক জিনিস হয়ে আছে। এটা সামনে এসেছে, প্রকাশ্যে এসেছে, আপনারা করছেন। আপনি জানেন পাবলিক সার্ভিস কমিশনে পুরো দুর্নীতি, সেম জিনিস। কলেজ সার্ভিস কমিশন সেম জিনিস। প্রাইমারি এসএসসি তো স্কুল সার্ভিস কমিশন আপনারা যেহেতু সারাক্ষণ মিডিয়া আছেন দেখছেন, কিন্তু বাকি যে ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টে একই জিনিস, একই জিনিস, একই জিনিস।